গভীর রাতে তলপেটে কারোর ঠোঁটের শীতল ছোঁয়া অনুভব করতেই ঘুমটা হালকা হয়ে যায় আমার। এরই মধ্যে হাত জোড়ার মালিক আরো একটু গভীর হলো। ধীর গতিতে আমার কপালে কপাল ঠেকিয়ে ওষ্ঠে গভীর চুমু খেলো। এরপর মৃদু কণ্ঠে শোধালো, তোমাকে দেখার তৃষ্ণায় পুড়েছে মন, ধুকেছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবুও মনে হয় দেখি না বহুকাল। ওহে মনোবধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে দিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মনোহরিণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কতটা উত্থাল পাথাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই পুরোপুরি নিদ্রাচ্ছন্ন ভাব কেটে যায় সপ্তদশী রাত্রি পিয়ার। ভয় পেয়ে ধরপড়িয়ে শোয়া থেকে ওঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত বাহুবন্ধন আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রিপিয়া, চিৎকার করার চেষ্টা চালালো। সে চেষ্টাও বিফলে গেল। যুবকটি তড়িৎ গতিতে তার অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। পরিচিত পুরুষের ঘ্রাণ আর আদরের ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হলো রাত্রিপিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। যুবকটি প্রিয়সীকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না জান, আমি আমি তোমার নেতা সাহেব। চিৎকার করে না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও সোনা, 1 মিনিট। নড়ো না জান, চুপটি করে মিশে যাও তৃষ্ণার্ত বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আরও একটু শক্ত করল নেতা সানাম চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ড্রিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে নিজের কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শোধালো, সানাম ভাই, আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছি, একদম বাজে বকবে না সানাম ভাই। সানাম চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি কারো আছে বেগম সাহেবা? এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সানাম চৌধুরী। তার আরও একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টা কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিতভাবে স্বামীকে নিজ কক্ষে দেখে যত বিস্ময় রাত্রির। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতা সাহেব, ঘুমের মধ্যে হঠাৎ করে এহেন স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম আমি। আপনার তো আজকে আসার কথা ছিল না। এত রাতে কোথা থেকে আসলেন আপনি? আপনি আসবেন আমাকে তো জানালেনও না, কেন জানাননি? সানাম চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বইয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুব, তাই আর থাকতে পারলাম না বেগম সাহেবা। পৃথিবীতে আপনি একমাত্র নারী যাকে দেখার তৃষ্ণায় ওহর জনমে সালাম চৌধুরী রয়েই যাবে। যদি সম্ভব হয় পরপারেও আমি আপনার পিছু নেব মনোহরিণী। আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গিয়েছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা, নয়তো গুরুগম্ভীর রকচটা সানাম চৌধুরী একজন রমণীর টানে এত রাতে ছুটে আসতো না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব। ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে। মায়া দিয়ে মায়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহরে। ওখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদ মাজারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। ওখানে একমাত্র আপনার রাত্রিপ্রিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সানাম চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। তার কপালে চুমু খেয়ে বলল, আপনার বাঁধন আরো গাঢ় হোক, প্রাণবন্ত হোক মনোহরিণী। আপনার দেহের সাথে আমার দেহ, মনের সাথে মন আষ্টে পৃষ্ঠে মিশে যায়। এই বাঁধন ছিন্ন হওয়ার আগে আমার মৃত্যু হয়ে যাক। প্রিয় পুরুষের মুখে মৃত্যু শব্দটি শুনে কেঁপে উঠল সপ্তাদশীর বুক। কেননা শখের পুরুষের ক্ষেত্রে বাঙালি নারী ভীষণ দুর্বল। তার কিছু হওয়া তো দূর, তার মুখে সামান্য মৃত্যু শব্দটা শুনলেও হৃৎপিণ্ড তড়াক করে ওঠে। পর মুহূর্তে রাত্রিপ্রিয়া স্বামীর থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে শক্ত কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না সানাম ভাই। অনেক জার্নি করে এসেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে আসছি। সানাম চৌধুরী তৎক্ষণাৎ প্রিয়সীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তোমার কি মনে হয় মনোহরিণী, সানাম চৌধুরী তোমার কাছে এত রাতে খাবার খেতে এসেছে? এখন ভাত নয়, অন্য কিছু খাবো আমি। কিশোরী মেয়েটা অবুঝের মতো পাল্টা প্রশ্ন করল। আশ্চর্য,
এমন কেন করছেন সানাম ভাই? এত রাতে ভাত ছাড়া কিছুই নেই, কি খাবেন আপনি? আই নিড বউয়ের চুমু, আদর, সোহাগ। স্বামীর বেফাঁস কথায় কান গরম হয়ে গেল মেয়েটার। লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে বলল, দেখি ছাড়ুন আমায়। দিন দিন আপনি অসভ্য হয়ে যাচ্ছেন সানাম ভাই। মুখে কিচ্ছু আটকায় না আপনার। বউয়ের কাছে সব পুরুষই অসভ্য হয় সুন্দরী। অসভ্য না হলে ইহ জন্মে আর বাবা ডাক শুনতে পারবো না। এই যান, চলো না, ঘরে নতুন অতিথি আনার ব্যবস্থা করি। এতক্ষণ শুধু লজ্জা লাগলেও এবার লজ্জার বাপ মা 14 গোষ্ঠী এসে ভিড় জমিয়েছে সপ্তদোষী মেয়েটার মাঝে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা মায়াবী মুখখানায়। মানুষটা দারুণ অসভ্য, তাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিতে ওস্তাদ। মেয়েটার লজ্জারাঙা মুখখানায় যেন তাকে আরও আকর্ষণীয় লাগছে। বউয়ের এই রূপে বেসামাল হয়ে পড়ল সানাম চৌধুরী। সে দেরি করল না এক মুহূর্ত, নিজের সাথে আগলে নিল তার মনোহরিণীকে। কোমর সমান খোলা রেশমি চুলে মুখ ডোবালো, অতপর কানের কাছে মুখ নিয়ে নিশালো কণ্ঠে ফিসফিস করে শুধালো, লাজুক লতা, তোমার লাজুকতা কাটাতে হবে তো জান। না হয় আমাদের বাচ্চারা আমাদের মাঝে আসবে কি করে? এতদিনে বউয়ের লজ্জায় যদি ভাঙতে না পারি, তাহলে আমি কিসের পুরুষ, কিসের আবার জনগণের নেতা? কান চেপে ধরল রাত্রিপ্রিয়া। বাঁকা হাসল সানাম চৌধুরী। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। প্রেয়সীর এই রূপ সে বেশ এনজয় করে। উপায়ন্তর না পেয়ে স্বামীর চওড়া বক্ষে মুখ লুকালো রাত্রি। লোমশযুক্ত বুকখানায় হাত দিয়ে মৃদু কিল দিয়ে বলল, প্লিজ চুপ করুন আপনি, আমার অস্বস্তি লাগছে। থেমে গেল সানাম চৌধুরী। মনোহরিণীকে বুকের মাঝে আগলে নিয়ে তার শরীরের ঘ্রাণে নিজেকে রাঙালো। আবদার স্বরূপ বলল, জাস্ট 5টা মিনিট এভাবে থাকো যান, নড়ে না যান, এরপরে আমি ঘুমাবো। ভীষণ টায়ার্ড লাগছে শরীর। তোমাকে ছাড়া অচেনা বেডে অচেনা জায়গায় এই 2টি দিন একদমই ঘুম হয়নি। রাত্রিপ্রিয়া শান্ত হলো, নিজেও অনুভব করছে সুন্দর মুহূর্তটাকে। আবেশে চোখ বন্ধ করল সানাম চৌধুরী। কোনো কামকতা ছাড়াই হুটহাট প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে আলাদা প্রশান্তি। মিনিট 10 পার হলো সেভাবেই। অতপর মনোহরিণীর কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। রাত্রিপ্রিয়া পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল তার। মিনিট 10 মাঝে বউকে বুকের মাঝে চেপে সুখের নিদ্রায় আচ্ছন্ন হলো সানাম চৌধুরী। স্মৃতিচারণ। এই নারীটি তার বড় আদরের, বহু শখের। সানাম চৌধুরীর বড় ফুপির একমাত্র মেয়ে রাত্রিপ্রিয়া। সেবার যুবক বয়সে ফুপির বাড়িতে গিয়ে বাড়ন্ত কিশোরীর মাঝে চোখ আটকে গিয়েছিল তার। পুরো যুবক বয়সটা তার কেটেছে পড়ালেখা আর রাজনীতি নিয়ে। ওসব প্রেম ভালোবাসা তার জীবনে আসেনি বলে ভুল হবে। সানাম চৌধুরী সেসবে জড়ায়নি। বহু নারীর কাঙ্ক্ষিত পুরুষ সানাম চৌধুরী। বহু নারীর মাঝ থেকে তার দৃষ্টিজোড়া মুগ্ধতা খুঁজে পেল এক মায়াবিনী কিশোরীর মাঝে। সেই যে দৃষ্টিতে আটকে গেল মেয়েটার উপর, এরপর আর নজর নড়বড়ে হয়নি। তখন রাত্রে ছিল সবে 14 কি 15 বছরের কিশোরী, আর তার বয়স ছিল 29। নিজেদের বয়সের বিশাল ফারাক উপলব্ধি করে নিজের বিবেকের কাছে হেরে গিয়েছে সানাম চৌধুরী। নিজের ভালোবাসা আসক্তি অনুভূতিকে দমিয়ে রেখেছে বহুদিন। এটা তার কাছে ছিল বড়ই লজ্জাজনক পরিস্থিতি। এরপর থেকে সব সময় এড়িয়ে চলত মেয়েটাকে। হঠাৎ করে তার প্রণয়েরও মহেন্দ্রক্ষণ আসলো, যখন তার ছোট বোন পায়েল এসে বলল রাত্রি তাকে মনে মনে পছন্দ করে। সেদিন সানাম চৌধুরী ভুলে গেল নিজেদের বয়সের ব্যবধান। বাবার কাছে আবদার করেছিল, বড় ফুপ্পির মেয়েটাকে আমার লাগবে বাবা। সবটা শুনে বাবা সালাম চৌধুরী আশ্বাস দিয়ে ছেলেকে বলল, মেয়েটার বয়স অল্প, এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তুমি যদি তার বিয়ের উপযুক্ত বয়স অবধি অপেক্ষা করতে পারো, তবে এই বিষয়টা নিয়ে ভাববো আমরা। সানাম চৌধুরী চমৎকার এক হাসি দিয়ে বাবাকে বলল, তাকে পাওয়ার লোভ আমার রয়েই যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরো কয়েক যুগ অপেক্ষা করতে হয়, তবুও আমি তাকে পাওয়ার দাবি ছাড়বো না। ছেলের কথার মাঝে লুকিয়েছিল গাঢ় আকুলতা, একরার স্নিগ্ধ ভালোবাসা, যা উপলব্ধি করতে ভুল করেনি বিচক্ষণ পুরুষ সালাম চৌধুরী। এরপরে বোনের সাথে কথা বলে সালাম চৌধুরী ভাইয়ের প্রস্তাবে অমত করেনি রাত্রিপ্রিয়ার বাবা মা। ছেলেটা তার মেয়ের থেকে বয়সে একটু বেশি বড় হলেও যোগ্য পুরুষ। সানাম চৌধুরী সুদর্শন লেখাপড়া, ক্যারিয়ার, ব্যক্তিত্ব সহ সব দিক দিয়ে খুব কম বয়সেই নিজেকে যোগ্য করে তুলেছে।
নিজেকে ফিট রেখেছেন। বয়স 30 বা 29-এর কোঠায় হলেও বোঝার উপায়ন্তর নেই। মনে হচ্ছে 22 বা 25 বছরের এক যুবক। এমন একটা ছেলেকে মেয়ের জামাই হিসেবে কে না যায়। সব থেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এরপর আর কারো অমত থাকেই না। দুই পরিবার মিলে এদের বিয়ের পাকাপোক্ত কথা বলে রাখে। শুধু মেয়েটা বড় হওয়ার অপেক্ষা করছিল সবাই, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাত্রিপ্রিয়ার বয়স যখন 17, ঠিক তখনই মা মারা গেল। সদ্য কলেজে পড়ুয়া রাত্রিপ্রিয়া একা হয়ে যায়। তার কোনো ভাই বোন নেই, দেখাশোনার জন্য কেউ নেই। বাবা আনোয়ার একজন ব্যবসায়ী, সারাক্ষণ অফিস কাজ এসব নিয়েই বাহিরে থাকতে হয় তাকে। অগত্যা সালাম চৌধুরী কিছুদিন আগেই ঘরোয়াভাবে নিজের একমাত্র ভাগ্নিকে তার একমাত্র পুত্রের বউ করে নিজের ঘরে নিয়ে আসলেন। সেদিন সালাম চৌধুরীর জীবনে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্রাপ্তি। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে কেঁদেছিল সে। প্রিয়সীর হাত ধরে প্রথম কথা ছিল, সালাম চৌধুরীর জীবন সঙ্গী হিসেবে কবুল পড়ার জন্য আপনাকে স্বাগত। প্রিয় বেগম সাহেবা, এই যে আপনার হাত ধরেছি, এই হাত মৃত্যুর আগ অব্দি ছাড়ছি না। আপনার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ছাড়ার দৃঢ় প্রত্যাশা কামনা করছি। প্রথম রজনীতে শখের নারীটিকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল ঘণ্টার পর ঘণ্টা। এরপর থেকে তাকে আর চোখের আড়াল করেনি সানাম চৌধুরী। পরম যত্ন, সীমাহীন ভালোবাসা দিয়ে বুকের মাঝে আগলে রাখছে তার মনোহরিণীকে। বর্তমান সকাল 9টা। ঢাকা শহরের মেন টাউনে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে চৌধুরী ভিলা। চৌধুরী পরিবার যৌথ ফ্যামিলি। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাই। সালাম চৌধুরীর একমাত্র ছেলে সানাম চৌধুরী, দু মেয়ে পায়েল ও পরশ। এদের মধ্যে সানাম চৌধুরী বড় ছেলে। ছোট ভাই রায়হান চৌধুরীর এক ছেলে এক মেয়ে। এই তো এদের নিয়ে চৌধুরী পরিবার। ওরা দু ভাই নিজেদের বউ বাচ্চা নিয়ে সবাই একসাথেই থাকছে, ভবিষ্যতেও থাকবে। শাশুড়ি ও চাচি শাশুড়ির সাথে হাতে হাতে সাহায্য করে সকালের নাস্তা রেডি করছে রাত্রিপ্রিয়া। তার সাহেব এখনও ঘুমোচ্ছে। কিছুক্ষণের মধ্যে সালাম চৌধুরীর দুই মেয়ে পায়েল ও পরশ, রায়হান চৌধুরী ও তার ছেলে সাইমন, মেয়ে তানহা সহ একে একে চৌধুরী পরিবারের সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সকালের নাস্তাটা তারা সবাই একসাথেই খায়। দুই বউ শাশুড়ি মিলে এদের সবাইকে খাবার পরিচালনা করছে। এর মধ্যে রাত্রির শাশুড়ি তানিয়া চৌধুরী পুত্রবধূকে বলল, তুমিও তাদের সাথে খেতে বসো বৌমা, এতটুকু আমি একাই পারবো। রাত্রি তৎক্ষণাৎ নিচু কণ্ঠে জবাব দিল, উনি উঠলে আমরা একসাথে খাবো মামুনি। আমি এই দিকটা দেখছি, আপনি আর ছোট মামুনি খেতে বসুন। নেতা সাহেব গতরাতে বাড়িতে এসেছেন, এখনও সে খবর কেউ শোনেনি। রাত্রির কথায় বুঝতে পেরে সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। এরই মধ্যে পাশ থেকে পায়েল বলল, তুই পাগল হয়েছিস রাত্রি? ভাইয়া কি বাড়িতে আছে নাকি? ভুলে গেলি ভাইয়া বাসায় নেই? সে আসবে কখন আর তুই এতক্ষণ না খেয়ে থাকবি? বস বস, আমাদের সাথে খেয়ে নে। বোনদের মধ্যে বয়সে সবার বড় পায়েল। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী সে। সম্পর্কে এখন রাত্রি তার বড় ভাইয়ের বউ হলেও আগেরকার নিয়মেই চলছে সব। হুট করে তো আর দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করা যায় না। পায়েলের কথা শুনে রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে শুধালো, বড় আপু, উনি গতকাল রাতেই ফিরেছেন, এখন বাসায় আছেন, ঘুমাচ্ছে এখন সানাম ভাই। গত রাতে ঘুম হয়নি, তাই আর তাকে সকাল সকাল ডাকিনি। তোমরা সবাই খেয়ে নাও। যা শুনে চমকালো সবাই। এর মধ্যে দুঃখী দুঃখী মুখ করে তানহা বলল, ওর কথা শুনে হেসে উঠল সবাই। তন্মধ্যে সাইমন বোনের মাথায় টোকা দিয়ে বলল, যেখানে তোর বড় ভাই এই শীতেও বউ ছাড়া সিঙ্গেল বেডে ঘুমাচ্ছে, সেখানে তুই পুচকে মেয়ে জামের আশা করছিস? এই আশা তো বিলাসিতা মাত্র। ছেলের কথা শুনে চোখ গরম করে তাকালো রায়হান চৌধুরী। যা দেখে সাইমন আবারও দুষ্টু হেসে বলে উঠল, ওভাবে তাকিয়ে লাভ নেই রায়হান চৌধুরী। আপনি বিবাহিত পুরুষ হয়ে কি আর বুঝবেন এই শীতে সিঙ্গেলদের কষ্ট? একটা বউ থাকলে এতদিনে দাদা ডাক শুনিয়ে দিতাম। ভাতিজার কথা শুনে সালাম চৌধুরী কেসে উঠল। সানাম, সাইমন ওরা দুজনেই প্রায় সমবয়সী। এই ছেলেটা তার ছেলের থেকেও নির্লজ্জ, মুখে কিছু আটকায় না। সাইমন একজন পুলিশ অফিসার। এদের বাপ ছেলের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। তৎক্ষণাৎ রায়হান চৌধুরী পায়ের স্যান্ডেল খুলে ছেলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে শুধালো, জাস্ট তোর মুখটা বন্ধ কর বেয়াদব ছেলে, নয়তো জুতো দিয়ে তোর মুখ বন্ধ করবো আমি। বিয়ে করতে চাস? শখ কত তোর মতো বদমাসকে জেনে শুনে মেয়ে দিবে কে? হ্যাঁ রে, বুঝলে পায়েল,
আজকাল সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে। শোনো আব্বু, কেউ মেয়ে না দিলেও সমস্যা নেই আমার। তুমি আছো না, আমার মেয়ে পছন্দ হলেই আমরা বাপ ছেলে গিয়ে মেয়ে তুলে আনবো। সাইমন, আমি তোর বাপ হই, বিয়াই না। তুই একটু মুখটা বন্ধ কর বাপ। এই নির্লজ্জ ছেলের কথা শুনে কবে জানি হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। এরা বাপ ছেলে তর্ক করছে, বাকিরা মুখ টিপে হাসছে। সানাম বেডরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছিল। দোতলার সিঁড়ির কাছাকাছি আসতেই এদের কথোপকথন শুনতে পেল। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এই যে আমিও এসে গেছি। মা, আমার খাবার দ্রুত রেডি করো, ভীষণ খিদে পেয়েছে। সবার দৃষ্টি পড়ল এবার সানাম চৌধুরীর মুখপানে। তানিয়া চৌধুরী ছেলেকে দেখে মুখ গোমরা করে বলল, তুই গতকাল আসছিস শানু, অথচ আমার সাথে একটি বারও দেখা করলি না। সানাম চৌধুরী তৎক্ষণাৎ মাকে আলতো হাতে জড়িয়ে ধরল, মুস্কি হেসে বলল, আসতে অনেক রাত হয়েছিল আম্মু, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এরই মধ্যে সাইমন মুখ বাঁকিয়ে বলল, আসছে আমার নেতা সাহেব। তোকে ফোন করলাম, তুই গতকাল রাতেও বললি আমি সিলেট। এর মধ্যে বউয়ের টানে মধ্যরাতে বাসে হাজির। শালা, আহারে, আমারও একটা বউ থাকলেই রাত বিরাতে আমিও তার টানে বাসে চলে আসতাম। কিন্তু আমার বাপ আমার কষ্টটা বুঝলই না। প্রচুর কষ্ট বুকি। বলতে বলতে বুকে হাত চেপে ধরল সাইমন। সানাম চৌধুরী ভাইয়ের পাশের চেয়ারটায় বসল, এরপর ভাইয়ের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, বাহ, তোদের যন্ত্রণায় তো দেখছি আজকাল বউয়ের কাছেও আসা যাবে না। বিয়ে করেছি কি একা একা রাত কাটানোর জন্য? আমি ভাই বউ পাগল মানুষ, বউ ছাড়া ঘুম আসে না রাতে, তাই মধ্যরাতেই চলে এসেছি। মামা মামিদের সামনে বসে স্বামীর বেফাস কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। দুই নির্লজ্জ এক জায়গায় হয়েছে। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাইও নিজেদের অর্ধ খাওয়া প্লেট রেখে উঠে দাঁড়ালো। আজকাল ছেলেমেয়েরা বড় বেপরোয়া, এরা গুরুজন মানে না। ওনারা দুই ভাই আর ছেলে মেয়েদের মাঝে থাকলো না, নিজেদের অফিসে চলে গেল। তানিয়া চৌধুরীও সাইমনের মা রোকসানা চৌধুরীও ওখান থেকে রান্নাঘরে চলে গেল। এরা সবাই মজা করলেও আজ একদম চুপচাপ মনমরা হয়ে বসে আছে পরশ। যা দেখে সানাম চৌধুরী বোনের গালে হাত ছুঁয়ে আদরে কণ্ঠে শুধালো, তোর কি হয়েছে পরশ? আমাদের পাকনা বুড়িটা আজ এত চুপ কেন? পরশ সূক্ষ্মভাবে কিছু একটা এড়িয়ে গেল, মলিন মুখে হাসি টেনে বলল, আমার কিছুই হয়নি ভাই। তোমার কথা বলো, আমি শুনছি। বিচক্ষণ সানাম চৌধুরী বুঝলো তার পিছিটা কিছু একটা লুকোচ্ছে। তার বোনেরা তার বড় আদরের, ছোট বোনকে সবার মাঝে আর প্রশ্ন করল না সে। একাকী সময় জেনে নেবে ভাবল। অপরদিকে বউ না খেয়ে রুমে বসে আছে। পর মুহূর্তে সায়ান চৌধুরী নিজের প্লেটের খাবার নিয়ে উঠে বউয়ের পিছু নিল। যেতে যেতে দুষ্টু হেসে বলল, ইস, বউটা আমার লজ্জা পেয়েছে গো। ও বউ, বউ গো, আমার মতো নিরীহ বাচ্চা একটা ছেলেকে এই দুষ্ট সাইমন্নার মাঝে একা রেখা চলে গেলা। বউ, বউ গো, তোমার জামাইরেও একা পাইয়া টিজ করছে। বউ, আমারে বাঁচাও। বিলাপ করতে করতে রুমের ভেতরে প্রবেশ করল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া বিছানায় বসেছিল। নেতা সাহেবের অদ্ভুত বিলাপ শুনে স্বামীর দিকে গরম চোখে তাকালো। তৎক্ষণাৎ দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চটজলদি বরের মুখ চেপে ধরে শক্ত কণ্ঠে শুধালো, ছি ছি সানাম ভাই, আপনি এত নির্লজ্জ, প্লিজ চুপ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের মুখে ভাই ডাক শুনে এতক্ষণের হাস্যোজ্জ্বল মুখখানা বোধা হয়ে গেল সানাম চৌধুরীর। তৎক্ষণাৎ বউয়ের থেকে নিজেকে ছাড়িয়ে হাতে রাখা খাবারের প্লেটটা বেডের উপর রাখল। পুনরায় বউয়ের দিকে ঘুরে বউয়ের মুখখানা দু হাতে উঁচু করে ধরল। টুপ করে বউয়ের গালে মৃদু একখানা কামড় বসিয়ে দিয়ে থমথমে কণ্ঠে শুধালো, তুমি সানাম চৌধুরীকে চরিত্রহীন তকমা লাগিয়ে দিতে চাইছো মনোহরিণী? সম্পর্কে তুমি আমার বউ হও, বউ। কোথায় স্বামীকে বাবু, জান, কলিজা, সোনা, ময়না ইত্যাদি ইত্যাদি বলে ইমপ্রেস করবে, তা না উল্টো সারাদিন কানের কাছে এসে ভাই ভাই ডেকে আমার রোমান্টিক মোডের দফা রফা বানিয়ে দাও। চিন্তা করে দেখো, আমাকে তুমি ভাই রাখলে তুমি সম্পর্কে আমার বোন হও, আর আমি বোনের সাথে ওইসব করছি ভাবছো? আস্তাগফিরুল্লাহ, সানাম চৌধুরীর এতটা দুর্দিন আসেনি এখনো। বেগম সাহেবা। রাত্রিপ্রিয়া অধৈর্য হয়ে স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে এবার আপনি একটু চুপ করুন। বহু বছর পুরনো অভ্যাস, তাই হুটহাট সানাম ভাই হয়ে যায়, ক্ষমা করুন আমায় চৌধুরী সাহেব। সে যাই বলো না কেন রাত্রিপ্রিয়া, নেক্সট টাইম আমায় শুধু ভাই বলে দেখিও। আমি তোমার অবস্থা সেদিন খুব খারাপ করে ছাড়বো, খুব বকবো তোমায়। নেতা সাহেবের হঠাৎ গুরু গম্ভীর কণ্ঠে হুমকি শুনে রাত্রিপ্রিয়া মৃদু হাসল।
পর মুহূর্তে পা উঁচু করে স্বামীর খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে টুপ করে চুমু খেল। তৎক্ষণাৎ স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলল, কিসের আবার ভাই? ভাই বলতে কোনো শব্দ হয় নাকি? যদি কোথাও থেকেই থাকে আমি সেই শব্দকে বয়কট করলাম। আপনি আমার নেতা সাহেব, আমার নেতা যান, আই প্রমিস। অমন ভুল আর ইহজন্মেও হবে না নেতা সাহেব। বউয়ের কথার বলার ভঙ্গিমা দেখে ফিক করে হাসল সানাম চৌধুরী। অতঃপর বউকে পাচা করে উঠিয়ে নিল। রাত্রিপ্রিয়া সাথে সাথে তার গলা জড়িয়ে ধরল। সানাম চৌধুরী বউয়ের ঘাড়ে চুমু খেয়ে বলল, এভাবে হার্ট টাচিং নামে ডেকে ডেকে আমাকে আর ইমপ্রেস করে পাগল করতে হবে না বেগম সাহেবা। আমি কোনো ইমপ্রেস ছাড়াই আপনাতে মাতুয়ারা। এরপর দুজনেই একসাথে হেসে উঠল। সানাম চৌধুরী ধীর পায়ে হেঁটে গিয়ে খাটের উপর বসিয়ে দিল তার মনোহরিণীকে। তৎক্ষণাৎ খাবার প্লেট হাতে নিয়ে জিজ্ঞেস করল, তুমি না খেয়ে রুমে চলে আসলে কেন বউ? মামা মামিদের মাঝে বসে আপনারা দুভাই কি সব বলছেন? আমার ভীষণ লজ্জা লাগছিল। রাত্রিপ্রিয়া শান্তশিষ্ট লাজুক স্বভাবের মেয়ে, কিন্তু তার পুরোপুরি উল্টো স্বভাবের পুরুষ হচ্ছে তার নেতা সাহেব। এই লোকটার নির্লজ্জহীন লাগাম ছাড়া কথাবার্তায় ক্ষণে ক্ষণে লজ্জায় নুয়ে যায় সে। বউয়ের সরল উক্তি শুনে মৃদু হাসল সানাম চৌধুরী। তৎক্ষণাৎ বউয়ের পাশে গা ঘেঁষে বসে বলল, আহা, আমার লাজুকলতা হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এবার হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বরের হাতের খাবার খাওয়ার সুযোগটা মিস করল না রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল সে। পরোটা আর ডিম মমলেট চিবোতে চিবোতে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। এক টুকরো সিদ্ধ ডিম তাতে সালাদ মিশিয়ে তুলে দিল তার নেতা সাহেবের মুখে। সানাম চৌধুরী মুস্কি হেসে বিনা বাক্যে সেটুকু মুখে নিল। লোকটা হেলদি খাবার ছাড়া সচরাচর কিচ্ছুটি খায় না, খুব বাস বিচার করে চলে। বউয়ের হাতের খাবার খেতে খেতে মন্ত্রী সাহেব গালে হাত দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তার মনোহরিণীর মুখপানে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে উপচে পড়ছে একরাশ মুগ্ধতা, একরাশ স্নিগ্ধতা। সাধারণ একটা মেয়ের মাঝে যেন অসাধারণ কিছু একটা লুকিয়ে রয়েছে। এই চোখে মুখের দিকে একবার তাকালে গুরুগম্ভীর নেতা সাহেবের দৃষ্টিতে নেশা লেগে যায়। শত শত মেয়ে উপেক্ষা করা সানাম চৌধুরী যতবার বইয়ের মুখপানে তাকায় ততবার যেন অজানা দেশে হারিয়ে যায়। এই মেয়েটা এত আদুরে কেন, এত মায়াবী কেন? সত্যি কি এত মায়াবী বলতে কিছু আছে, নাকি সে ভালোবাসে বলেই এত নজর কাড়া মায়াবী লাগে তাকে? এই উত্তর জানা নেই তার। উত্তর খোঁজার প্রয়োজনও মনে করল না। রাত্রিপ্রিয়া প্রায় সময়ই দেখে আসছে লোকটা তার দিকে সবসময় মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সে ভেবে পায় না তার মধ্যে কি এমন অলৌকিক জিনিস রয়েছে যা সারাক্ষণ মুগ্ধ হয়ে দেখে তার নেতা সাহেব। এই যে খাবার সময়ে তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, এতে বেজায় অস্বস্তি হচ্ছে তার। মিনিট পাঁচেক সময় কেটে গেল। স্বামীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সপ্তদোষী মেয়েটা চট করে প্রশ্ন করল, কি দেখছেন এমন করে? তোমাকে। আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি কি নতুন নাকি? যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে আর কখনো দেখেনি। সানাম চৌধুরী মৃদু হেসে বউয়ের কাঁধে মাথা রেখে মোলায়েম কণ্ঠে শোধালো, তুমি আমার কাছে নিত্য নতুন, তোমাকে দেখার অন্ত নেই। রাত্রিপ্রিয়া লাজুক কণ্ঠে শোধালো, যা, আমি কোনো আহামরি সুন্দরী নাকি? আমাকে এভাবে দেখার কিছুই নেই। তোমায় দেখছি না তো বউ। তাহলে ডুবেছি কোথায়? তোমার কাজল চোখের অনন্ত মায়ায়, তোমার ছলাক ছলাক দৃষ্টি চাহনিতে মরছি, পুড়ছি। ওই দৃষ্টির চাহনিতে শতবার খুন হয়েছি। ওখানেই তো আটকে আছে সানাম চৌধুরী। লোকটার হৃদয় মাতানো কথায় বিপরীতে রাত্রিপ্রিয়া কি বলবে খুঁজে পেল না। সে চুপচাপ অনুভব করছে শুদ্ধ পুরুষের পবিত্র ভালোবাসা। সানাম চৌধুরী বইয়ের এলোমেলো চুলের ঘ্রাণ নিতে নিতে পুনরায় আবারও বলল, জানো মনোহরিণী, শুদ্ধ পুরুষ তার শখের নারীর রূপে আটকায় না। পুরুষ আটকায় মায়ায়। প্রেমিক পুরুষ কখনো পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলে ডুবে না। পুরুষ ডুবে মরে প্রেয়সীর এলোমেলো ফোলা চুলে, প্রেয়সীর শাড়ির ভাঁজে ভাঁজে, তার লেপ্টে যাওয়া চোখের কাজলে, তার হুটহাট আর চোখের চাহনিতে। আর যে পুরুষ ডুবে প্রেয়সীর শরীরে ভাজে তার রূপের আগুনে, সে পুরুষ প্রেমিক নয়, সে পুরুষ বেস্ট হাজবেন্ড নয়, সে পুরুষ প্রেম কিংবা ভালোবাসতে আসেনি। সে প্রিয় রূপে এসে পরে ছলনা, ভণ্ডামি আর জালিয়াতি। লোকটার মনোমুগ্ধকর ভালোবাসা দেখে চোখে জল চলে আসলো রাত্রিপ্রিয়ার। সে কথা বলতে গিয়েও গলা দিয়ে স্বর বের হচ্ছে না। যা পর্যবেক্ষণ করে সানাম চৌধুরী বইয়ের চোখের জল মুছে দিয়ে কপালে গাঢ় চুমু খেল।
এরপর আলগোছে মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে ধরে বলল, বুঝলে বউ, আমাকে যদি পৃথিবীর হাজারো সুন্দরী নারীর সামনে নিয়ে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে সুন্দরীকে, আমি নির্দ্বিধায় বলবো এর চেয়েও আমার বউ বেস্ট। আমি এটাও জানি তুমি আহামরি সুন্দরী না, তোমার থেকেও বেস্ট কেউ না কেউ রয়েছে। তবু হাজার রমণীর ভিড়ে তুমি আমার চোখের দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। এই সত্য কখনো নড়বড়ে হবে না, যেমনটা হয় না আকাশ বাতাস পৃথিবী ও প্রকৃতির নিয়ম। রাত্রিপ্রিয়া আর সহ্য করতে পারল না, আনন্দে ঝরঝর করে কেঁদে স্বামীর বুক ভাসালো। একটা মেয়ের কাছে এর চেয়ে বড় পাওয়া কি আর থাকতে পারে? পারে না তো। মেয়েটা অশ্রুসিক্ত নয়নে স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেজা কণ্ঠে আওড়ালো, নেতা সাহেব, আপনি সব সময় বেস্ট। আপনি বেস্ট সন্তান, বেস্ট হাজবেন্ড, বেস্ট ভাই, বেস্ট নেতা। আপনি আপনার মতো কেউ না, কেউ হতেই পারে না আপনার মতো। আমার দেখা পৃথিবীর সেরা পুরুষটা আপনি, সেই পুরুষটাই আমার অর্ধাঙ্গন। আমি ভীষণ লাকি, আমার ভাগ্যটা ভীষণ দামি। সানাম চৌধুরী থেমে থেমে হাসল, বউকে আরও একটুখানি শক্ত করে জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, ভালোবাসি মনোহরিণী। ছাদের রেলিং ধরে খোলা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে এক সপ্তদশী মেয়ে পরশ। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ, বুক ভরা হাহাকার। আকাশের দিকে তাকিয়ে এতক্ষণের চেপে রাখা ভারী ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়ছে। এমন সময় পাশের দালানের ছাদ থেকে এক যুবক মৃদু আওয়াজ করে ডাকল, ওই কচি, এমন করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি খুঁজে চলছো গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো। আকাশের দুঃখ ছাড়া আর কিছুই খুঁজে পাবে না তুমি। জমিতে তাকাও কচি, চোখ সামলে চোখ মিলে খুঁজে দেখো, জমিতেই লুকিয়ে রয়েছে অমূল্য রতন। যুবকটির কথা কর্ণকুহুরে পৌঁছতেই পরশের গভীর ধ্যান ভাঙল। শব্দ অনুসরণ করে সেদিকে তাকালো একবার। কালো রঙের ফর্মাল ড্রেসে পাশের ছাদে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক শ্যামবর্ণের সুদর্শন যুবক। ঠোঁটের কোণে তাহার মিষ্টি হাসি। বিরক্ত হলো পরশ, মুখ ঘুরিয়ে নিল। কপালে ভাঁজ পড়ল যুবকটির। মেয়েটার এহের নীরবতা তার কাছে খটকা লাগলো বেশ। অন্য সময় হলে শক্ত কণ্ঠে দু চার কথা শুনিয়ে দিত, ঝাঁঝালো কণ্ঠে বলতো, কতবার বলছি আমাকে কি কুচি কুচি বলে ডাকবে না নয়ন ভাই? আমার সুন্দর একটা নাম আছে, পরশ আমার নাম। আমি কুচি না, যথেষ্ট বড় হয়েছি। মেয়েটার স্বভাবের সাথে এই নিশ্চুপ নীরবতা বড্ড বেমানান। মেয়েটার থেকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে নয়ন পুনরায় আবারও মৃদু কণ্ঠে বলল, ওই কচি, কথা বলছো না যে? মনের কোণে অভিমান জমেছে নাকি? না মন খারাপ তোমার? কিছু হয়নি নয়ন ভাই, এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না। জবাব দিয়ে সিঁড়ির কাছাকাছি এসে নিচে নামতে উদ্যত হলো পরশ। নয়ন মেয়েটার আচরণে বিস্মিত হতবাক। যে মেয়ে সারাদিন কথা বলে আজ তার কথা বলতে ইচ্ছে করছে না, ইন্টারেস্টিং ব্যাপার। নয়ন আনমনে কিঞ্চিত হাসল। সানাম চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু নয়ন খান, পাশাপাশি বাসা তাদের। দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে তারা। নয়ন শহরের নামকরা একজন অ্যাডভোকেট। মাত্রই কাজ ছাড়াই একবার ছাদে এসেছে সে। প্রতিদিন রুটিন মাফিক একবার আসা হয়। পাশের বিল্ডিংয়ের ছাদে কাঙ্ক্ষিত একজন নারীকে দেখায় লোভে। এই নিয়মের হেরফের হয় না তার। কখনো তার দেখা মেলে, কখনো বুক ভরা হতাশা নিয়ে চলে যায় পুরুষটি। ছোট্ট পরশের মনে মেঘ জমেছে। সেদিকে তাকিয়ে নয়ন হঠাৎ করে মুচকি হেসে বলে উঠল, ঘর পুড়লে তো সবাই দেখে, মন পুড়লে দেখে কজন? মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসল স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন? শেষ মুহূর্ত অবধি যে থেকে যায় সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। শরীরের খোঁজ তো সবাই রাখে, মনের খোঁজ রাখে কজন? মনের খোঁজ রাখার মানুষটাই যে তোমার প্রকৃত আপনজন। অপ্রত্যাশিত কিছু হার্ট স্পর্শকৃত নিদারুণ সত্য কথা শুনে থেমে গেল কিশোরী মেয়েটার চঞ্চল পা। চট করে পেছনে ঘুরে তাকালো সে। কি নিদারুণ সূক্ষ্ম ব্যথা চেপেছে তার বক্ষে। সে তো এই ব্যথা দেখাতে চায় না কাউকে। তবে কি লোকটা কোনোভাবে তার যন্ত্রণা বুঝে গিয়েছে? না, একদম বুঝতে দেয়া যাবে না। সবারই তো কিছু গোপন ব্যথা থাকে, তার এটাও না হয় সূক্ষ্মভাবে পড়ে থাকুক মনের কোণে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে যুবকটির উদ্দেশ্যে বলল, কিছু বলবেন নয়ন ভাই? বলতে নয়, শুনতে এসেছি। কারণে নয়, অকারণেই তোমাকে দেখতে এসেছি। শত বাহানার মাঝেও এক চিমটি চোখের প্রশান্তি পেতে এসেছি।
এহেন কথাখানি খুব করে বলতে ইচ্ছে করলেও বলা হলো না যুবকটির। গলার কাছে এসেও মুখবাক্য পরিণত হলো না। মিনিট সময় অতিবাহিত হলো, কাঙ্ক্ষিত মানুষটির থেকে জবাব আসলো না কোনো। পরশ এখনো জবাবের আশায় সেদিকে তাকিয়ে আছে, যা দেখে অকারণেই মাথা চুলকালো নয়ন। চট করে তার সূক্ষ্ম মস্তিষ্ক কাজে লাগিয়ে কথা বলার বাহানা খোঁজ করল। তৎক্ষণাৎ পেয়েও গেল। আজ অবশ্য একটা কারণও রয়েছে। সকাল 10টায় সানাম চৌধুরীর সাথে দুজন একসাথে বের হবে অফিসিয়াল কাজে। আগে থেকে দু বন্ধু চুক্তি করে রেখেছে। নয়ন একবার তার হাত ঘড়ি পর্যবেক্ষণ করে নিল। সময় 9টা 40। তৎক্ষণাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, সানাম কি করছে কচি? তোমার ভাইয়ের একটু তাড়াতাড়ি বের হতে বলো। তোমার ভাইকে একটু তাড়াতাড়ি বের হতে বলো। গেটের কাছে আমি অপেক্ষা করছি। তোমার ভাইকে একটু ডেকে দাও। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে পরশ নিচে নামল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নয়ন। মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে আধমনে বলল, তুমি অনেক সাধনার কবিতা আমার আছো গল্পের শুভ সূচনায়। তুমি দূর থেকে দেখা প্রিয় আকাশ আমার, আমি ভালোবাসি শুধু তোমায়। তুমি ভোরের শিশির সন্ধ্যা মালতী আমার, তুমি সহস্র তারার মাঝে চাঁদ। তুমি মন খারাপ মন ভালো আমার, তুমি হাসলেই কেটে যায় অবসাদ। বেডরুমে বসে ফর্মাল পোশাকে তৈরি হচ্ছে সানাম চৌধুরী। আজ তার বিশ্রাম করার কথা ছিল, কিন্তু হলো কই। জাতীয় সংসদ থেকে জরুরি তরফ। আজ প্রধানমন্ত্রী সংসদ ভবনে জরুরি সভার আহ্বান করেছেন। প্রত্যেক সংসদ সদস্যের উপস্থিত কাম্য। অগত্যা যেতে বাধ্য সবাই। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল সানাম চৌধুরী। তার পাশাপাশি দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। স্বামীর শার্ট পরার সঙ্গে সঙ্গে নিচ থেকে শার্টের বোতাম আটকে দিল সে। বিয়ের পর থেকে এটা প্রতিদিনই করে আসছে মেয়েটা। নিজের কাজটুকু সম্পূর্ণ করে কিঞ্চিত সরে দাঁড়ালো। এর মধ্যে তার হাত ধরে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে গেল সানাম চৌধুরী। প্রেয়সীর পেছন থেকে কোমর জড়িয়ে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো দুজন। নেতা সাহেব আয়না থেকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে তার মনোহরিণীকে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ লোকটাকে আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি ব্যাপার নেতা সাহেব, এখন আপনার মতলবটা কি? হ্যাঁ, আপনার মতলব সতলব তো ভালো ঠেকছে না আমার। সানাম চৌধুরী হাতের বাঁধন শক্ত করে প্রিয়তমা স্ত্রীর শাড়ি ভেদ করে খোলা পেটে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠলেও রাত্রিপ্রিয়া, যা দেখে সানাম চৌধুরী দুষ্টু হেসে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তোমার নেতা সাহেব সব সময় রোমান্টিক মুডে থাকে বেগম সাহেবা। তুমি কাছাকাছি আসলেই তাহার বুকে প্রেমের তুফান বয়ে যায়। সারা অঙ্গে রোমান্টিকতা এসে ভর করে, প্রেম প্রেম খেলা করে। ছি, অশুভ লোক। সানাম চৌধুরী পুনরায় হাসল। বইয়ের ঘাড়ে গভীর চুমু খেয়ে বলল, তুমি তো আমায় চরম অসভ্য বানিয়েছো বেগম সাহেবা। জনগণের নেতা সাহেবের ইজ্জত হরণ করেছো তুমি। সেই অপরাধে আমি তোমার নামে মামলা ঠুকবো। আমার বুকের কারাগারে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ড দিব। কারাগার যদি হয় আপনার বুক, সেখানে আমি নির্দ্বিধায় আস্ত একটা জীবন কাটিয়ে দেব নেতা সাহেব। সানাম চৌধুরী পুনরায় হাসল। বইয়ের ঘাড়ে গভীর চুমু খেয়ে বলল, বলতে বলতে নিজেও দু হাতে প্রিয় পুরুষটির গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার দেখা সবচেয়ে সেরা পুরুষটিকে। এর মধ্যে সানাম চৌধুরী তাকে ছাড়ল। চটজলদি বউয়ের শাড়ির আঁচলখানা তাহার মাথায় চাপিয়ে দিয়ে নিজেও পাশে আরও একটু চেপে দাঁড়ালো। পর মুহূর্তে আয়নায় নিজেদের প্রতিচ্ছবিতে দৃষ্টি রেখে বলল, দেখো বউ, আমাদের দুজনকে একসাথে কি দারুণ মানিয়েছে। কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একমাত্র সানাম চৌধুরীর জন্য পারফেক্ট করে বানিয়েছে। মাশাআল্লাহ। যদিও আমার বউ আমার চেয়ে সুন্দর, তবে আমিও সুন্দর। আচমকা চমকালো মেয়েটা। নাইটি ঠিক কতটা চোখের প্রশান্তি হলে মানুষ এমন করে বলে? তার নেতা সাহেব না হলে বোধহয় এমন নিদারুণভাবে নিজেকে চেনা হতো না। মানুষটা শতভাবে শত উপায়ে তাকে চমকে দেয়। এই মানুষটাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায় রাত্রি। পরক্ষণে হাসল রাত্রি। নেতা সাহেবের কপালে আলগোছে গভীর চুমু খেয়ে নিল। অতপর তার গলা ছুঁয়ে আদরে কণ্ঠে বলল, আপনিও ভীষণ সুন্দর নেতা সাহেব। যতটুকু সুন্দর হলে আপনাকে ছাড়া রাত্রিপ্রিয়া অপূর্ণ, আপনি ঠিক ততটুকুই সুন্দর। আমার মনোহরিণী যখন বলেছে আমি সুন্দর, আজ থেকে ধরে নিব পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটি হলাম আমি। রাত্রিপ্রিয়া আহ্লাদি হলো, খানিকটা লজ্জা পেয়ে মুখ লুকালো স্বামীর প্রশান্ত বুকে।
তাকে নিজের বুকের সাথে চেপে ধরল সানাম চৌধুরী। মাথায় চুমু খেয়ে নেশালো কণ্ঠে শুধালো, তুমি আমার রাত্রিকালের ভোর হওয়া কুয়াশার মতো স্নিগ্ধ ভালোবাসা। তুমি আমার ধোঁয়া ওঠা চায়ের কাপে জমতে থাকা বিন্দু বিন্দু উষ্ণতা। তুমি আমার সন্ধ্যাবেলার জল জল করতে থাকা তারার মেলা। লাজুকলতা, ঠিক এভাবে লজ্জা পেয়ে বৃদ্ধা বয়সেও কারণে অকারণে কাছে এসো। আমি ঠিক তখন দুরন্ত বালকের ন্যায় আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব তোমায়। এরই মধ্যে দরজায় মৃদু শব্দ পড়ল। পরশ বলল, ভাই, তোমায় নয়ন ভাই ডাকছে, দ্রুত নিচে যেতে বললো। তৎক্ষণাৎ দুজন দূরে সরে দাঁড়ালো। সানাম চৌধুরী একবার দেয়াল ঘড়ি পর্যবেক্ষণ করে বলল। আসছি আমি। পরশ নিঃশব্দে জায়গা ছাড়ল। সানাম চৌধুরীও আর দেরি করল না, নিজেকে পরিপাটি করে অফিসিয়াল ব্যাগটা হাতে নিল। শেষবার বউয়ের কপালে চুমু খেয়ে বলল, আসছি, সাবধানে থেকো যান। একদম একা একা বাড়ির বাহিরে বের হবে না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করিও। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন নেতা সাহেব। সানাম চৌধুরী মুচকি হেসে নিচে নামলো। তার পিছু পিছু রাত্রি, মা, চাচি, বোনদের থেকে একে একে বিদায় নিয়ে বের হলো। এর মধ্যে বার কয়েক সবাইকে সতর্ক করেছে সানাম চৌধুরী, কেউ যেন একা একা কোথাও না যায়, কোনো সমস্যা হলে তাকে যেন বলে, ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবার নিয়ে আজকাল ভয় হয় তার, প্রকাশ্যে গোপনে বহু শত্রু আছে তার। নিজেকে নিয়ে ভয় না হলেও বাকিদের নিয়ে সবসময় ভয়ে থাকে সে। যদিও কেউ স্পেশাল গার্ড ছাড়া সচরাচর বাহিরে বের হয় না, তবুও একটা অজানা ভয় থেকেই যায়। চৌধুরী বাড়ির বিশাল গেইটের কাছে পুলিশ ফোর্স সহ স্পেশাল বডিগার্ডরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মন্ত্রী সানাম চৌধুরীর। এরই মধ্যে গেইটের কাছাকাছি কাঙ্ক্ষিত লোকটিকে দেখে সবাই স্যালুট করল। মন্ত্রী সানাম চৌধুরী স্পেশাল গাড়ির ড্রাইভার এসে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। সানাম চৌধুরী গম্ভীরতা বজায় রেখে নিজের সিটে বসল। নিজের পরিবার বন্ধুদের কাছে সানাম চৌধুরী হাসি খুশি নির্লজ্জ হলেও বাইরে সবাই গুরুগম্ভীর সানাম চৌধুরীকেই চেনে, যে প্রয়োজন ছাড়া একটা কথাও বলা পছন্দ করে না। প্রয়োজনের তুলনায় তাকে সবাই একটু বেশিই ভয় পায়। সানাম বসতেই তার পাশের সিটে বসল নয়ন। ড্রাইভার এসে দরজা লক করে নিজের সিটে বসল। স্যারের অনুমতি পেয়ে একে একে সামনে পেছনে মোট 5টা গাড়ি চলতে শুরু করল। মাঝখানে চকচকে কালো রঙের গাড়িখানায় রয়েছে মন্ত্রী সানাম চৌধুরী। গাড়ি স্টার্ট দিতে সানাম চৌধুরী হাসি মুখে মা বউকে হাতের ইশারায় বিদায় জানালো, কারণ তারা গেটের কাছেই দাঁড়িয়েছিল। এর মধ্যে বন্ধুর কাজ চাপকে বিরক্তিকর কণ্ঠে নয়ন বলল, এত দেরি করলি কেন সানাম? জানিস কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি? অলরেডি তোর 10 মিনিট লেট। ঘরে বউ আছে, দেরি তো একটু হবে, বুঝিসনি ব্যাপারটা? চাপা কণ্ঠে শুধালো সানাম চৌধুরী। নয়ন হাসল। দুই বন্ধু নিজেদের মতো সময় কাটাতে লাগলো। আমি 2 মাসের প্রেগনেন্ট রাহি, আর প্রেগনেন্সি রেজাল্ট পজিটিভ আসছে রে। এই সিজনে আমি এখন কি করব রাহি? নিজের অবিবাহিত ছোট্ট ননদ পরশ প্রেগনেন্ট কথাখানা কর্ণকুহুরে পৌঁছতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাত্রিপ্রিয়ার। তার মাথা ঝিনঝিন করছে। নিজের সুখের সংসারে এখন পাপ, এখন নতুন অশান্তির উৎপত্তি হলো। বিকেলে নিজের বেডরুমে বিশ্রাম করছিল রাত্রিপ্রিয়া। কিছুদিন পরই তার ইন্টার প্রথম বর্ষের এক্সাম। পরশ ও রাত্রিপ্রিয়া দুজনই প্রায় সমবয়সী। তারা একই ক্লাসে, একই কলেজে পড়াশোনা করছে। মেয়েলি সমস্যার জন্য গত 2 দিন কলেজে যায়নি সে। পরশ গিয়েছিল, শুনেছে ক্লাসের টিচাররা গুরুত্বপূর্ণ কিছু নোটস দিয়েছে গতকাল। হঠাৎ সে কথা মনে পড়তেই সেগুলো নেয়ার জন্যই পরশের রুমে আসছিল রাত্রিপ্রিয়া। দরজার কাছাকাছি আসতেই ভেতর থেকে ভয়ঙ্কর কিছু বাক্য শুনতে পেয়ে তার বাড়ন্ত পা থেমে যায়। তাদের পরশ এমন কাজ করেছে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি পরশ প্রেগনেন্ট? এ কি করে সম্ভব? সে কি ভুল শুনেছে? না, নিজের কানকে কি করে অবিশ্বাস করবে? সে স্পষ্ট শুনেছে পরশ ফোনে কাউকে এটা বলছে। রাহি হচ্ছে পরশের ঘনিষ্ঠ বান্ধবী। তার মানে রাহির সাথে কথা বলেছে পরশ। সংশয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ কান খাড়া করল। ভেতর থেকে এখন আর কোনো আওয়াজ আসছে না। হয়তো তার উপস্থিতি টের পেয়েছে পরশ। ভেতরে যাওয়া ঠিক হবে নাকি হবে না। কিছুক্ষণ নিজের সাথে দ্বিধাদ্বন্দ্ব করে অবশেষে দরজায় টোকা দিল, বলল, পরশ, আসবো? ভেতর থেকে পরশ খুব আস্তে করে বলল, হাই।
নিজেকে এমনভাবে ধাতস্থ করল রাত্রিপ্রিয়া যেন কিছুই শুনতে পায়নি সে। ধীর পায়ে রুমে প্রবেশ করে আর চোখে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করল পরশকে। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, কেমন বিধ্বস্ত লাগছে তাকে। মায়া হলো রাত্রিপ্রিয়ার। পরশ নিজের বেডে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। রাত্রিপ্রিয়া বসলো তার পাশে, কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে শোধালো। কেঁদেছিস? কি হয়েছে তোর পরশ? আমায় বল। চমকে উঠল পরশ, মুখে ভয়ার্থের ছাপ, তবুও নিজেকে সামলে আমতা করে বলল। কই কেঁদেছি? কিছু হয়নি আমার, কিছু হয়নি। মিথ্যে বলছিস কেন পরশ? তোর চোখে জল স্পষ্ট। যা শুনে পরশ মলিন মুখে একটুখানি হাসি টেনে বলল। ভীষণ মাথা ব্যথা করছে, তাই চোখ দিয়ে জল পড়ছে। তুই কিছু বলবি? রাত্রে বুঝে গিয়েছে পরশ মিথ্যে বলছে, তাকে বলতে চাইছে না যখন সেও জোর করল না আর। তৎক্ষণাৎ উঠে বসল। রাত্রি নিজের আসার কারণখানা আড়াল করে পরশকে বলল। ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিব। চল ছাদে যাই। না রে, ভালো লাগছে না, তুই যা। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমোবো। তুই বের হওয়ার সময় রুমের লাইট অফ করে যাস। বলতে বলতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরশ। মেয়েটার ভাবসাবে বলে দিচ্ছে মেয়েটা কিছু একটা লুকোতে চাইছে। ভয়ঙ্কর সে শত কেমন খোলসা হয়ে আসছে। রাত্রিপ্রিয়াও আর দাঁড়ালো না। পরশের কথা অনুযায়ী রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। তার কপালে চিন্তার ভাস, চোখে মুখে আতঙ্ক। যদি সেসব সত্যিই হয়ে থাকে, তারা কি করে মুখ দেখাবে সমাজে? তার নেতা সাহেব, তার মামারা কিভাবে ব্যাপারটা নেবে? এসব ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে অন্যমনস্ক হয়ে হাঁটছিল রাত্রিপ্রিয়া। এর মধ্যে তানিয়া চৌধুরী ডাকলো তাকে, বলল। বৌমা। আচমকা ডাকে খানিকটা চমকালো মেয়েটা। পরক্ষণে নিজেকে সামলে বলল। জি মামুনি। চৌধুরী বাড়ির ছোট বড় সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে, কেননা দুদিন বাদে সালাম চৌধুরীর ছোট বোন সানজিদার মেয়ের বিয়ে। তার দুই মেয়ে, শেফা ও শ্বেত। বড় মেয়ে শেফার বিয়ে হচ্ছে ব্যাপক ধুমধাম করে। ভাই ভাবিদের নিকট সানজিদার আবদার তারা যেন দুদিন আগেই তাদের বাড়িতে উপস্থিত হয়। সাইমন সানাম রাত্রিপ্রিয়া বাদে চৌধুরী বাড়ির সকলেই এক্ষুনি সেখানে যাবে। সানাম চৌধুরী দুপুরে ফোন করে বাবাকে জানিয়েছে। আমার ও সাইমনের এমার্জেন্সি কিছু কাজ রয়েছে, আমরা আজ যেতে পারছি না। তুমি বিকেলে সবাইকে নিয়ে ফুপির বাড়িতে চলে যেও বাবা। আমি রাত্রি সাইমন সময় মতো বিয়ের অনুষ্ঠানের দিন উপস্থিত হব। ছেলের কথা অনুযায়ী দুদিন আগেই বড় ভাগ্নির বিয়েতে যাচ্ছে তারা। সবার মাঝে কত আনন্দ কাজ করছে। ছোট বড় সবাই নিজেদের মতো গোছগাছ করছে। কোন দিন কি পরবে, কিভাবে সাজবে, কোন ড্রেসে বেশি মানাবে, এসব নিয়ে বাচ্চারা বড়রা মাতামাতি করছে। তানিয়া চৌধুরী তার ছোট মেয়ে পরশের রুমেই যাচ্ছিল। সবার মধ্য থেকে ছোট মেয়েটার কোনো খোঁজ নেই তার। এর মধ্যে এখানে রাত্রিকে দেখে ব্যস্ত কণ্ঠে উনি বলল। সবাই সবাই গোছগাছ করছে, আমরা এক্ষুনি বের হব বাসা থেকে। হাতে একদম সময় নেই। তুমি একটু পরশকে ডেকে দাও তো মা, ও এখনও আসছে না যে। যা শুনে রাত্রিপ্রিয়ার মুখটা শুকিয়ে গেল। বিয়ে নিয়ে সবাই কত এক্সাইটেড। সবার এই আনন্দ দেখে রাত্রিপ্রিয়া নিজের শোনা কথা চেপে গেল খুব গোপনে। তার এসব বলতে ইচ্ছে করছে না আজ। থাক না, সবাই একটু আনন্দই করুক। এরকম দুঃসংবাদটা না হয় পরেই শুনল। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ শাশুড়িকে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল। আচ্ছা মামুনি, আমি দেখছি। পুনরায় শাশুড়ির কথা অনুযায়ী মেয়েটা ডাকলো পরশকে। সবটা শুনে পরশ সাথে সাথে নাকচ করে দিল। সে এখন যাবে না, তার মাথা ব্যথা করছে। পরশ যাবে না শুনে দানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, পায়েল ও তানহা আসলো তার রুমে। সবাই সাদাসাদি করছে, জোর করছে তাকে। পায়েল অভিমান নিয়ে বলল। তুই না গেলে আমিও যাব না পরশ। তানহা বলল। হুট করে রেগে গেল পরশ, চিৎকার দিয়ে বলল। আশ্চর্য, তোরা এমন করছিস কেন? কতবার বলছে আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না। তোরা যাবে যে আমাকে বিরক্ত করছিস কেন? হঠাৎ মেয়েটার এমন আচরণে বিস্মিত হলো সবাই। যে মেয়ে কোনো অনুষ্ঠান হলে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া করত, আজ তার চোখে মুখে বিরক্ত। তানিয়া চৌধুরী চিন্তিত হলো, কি হলো হঠাৎ মেয়েটার? ইদানিং তার আগের সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছে। সবসময় নিজের রুমে চুপচাপ থাকে, কিছু জিজ্ঞেস করলেও এড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে রাত্রিপ্রিয়া বলল। তোমরা সবাই যাও, পরশ আমাদের সাথেই না হয়ে গেল। তাছাড়া তোমরা সবাই চলে যাচ্ছ,
বাসায় আমার একা একা ভালো লাগবে না। পরশ না হয় আমার সাথেই থাকুক। তানিয়া চৌধুরী আপত্তি করে বলল, আমার মেয়েটা অসুস্থ, আর আমি তাকে রেখে বিয়েতে যাব না। আমিও যাব না আজ। শাশুড়িকে আশ্বাস দিয়ে রাত্রিপ্রিয়া বলল, আমি আছি তো, আমি দেখে রাখবো ওকে, কোনো অসুবিধা হবে না মামুনি। উনি আসলেই ডক্টরের কাছে নিয়ে যাব পরশকে, আপনি চিন্তা করবেন না। এরপর একে একে সবাই আপত্তি করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল রাত্রিপ্রিয়া। রাতে 10টায় বাসায় সানাম চৌধুরী ও সাইমন চৌধুরী ফিরল। দুই ভাই ফ্রেশ হয়ে টুকটাক কথা বলল। এরই মধ্যে রাত্রিপ্রিয়া রাতের ডিনার রেডি করলো, ডাকলো সবাইকে। সবাই আসলেও পরশ খাবে না বলল। মেয়েটা বিকেল থেকে একবারও বের হয়নি রুম থেকে, ডক্টরের কাছেও যাবে না। তার মাথা ব্যথা এখন কমে গিয়েছে, শুধু একটু শরীর দুর্বল লাগছে, ঘুমলেই ঠিক হয়ে যাবে। তাই আর কেউ তাকে জোর করল না। উঠে দাঁড়ালো সানাম চৌধুরী, খাবার প্লেট হাতে নিয়ে বোনের রুমে গেল। ভাইকে দেখে শোয়া থেকে উঠে বসলো পরশ। সানাম চৌধুরী বসলো বোনের কাছে, নিজ হাতে ভাত মাখিয়ে মুখের সামনে ধরলো, আদুরে কণ্ঠে শোধালো, খেয়ে নে পরশমণি, এত বড় রাতে না খেয়ে থাকতে নেই সোনা, অল্প করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সাথে সাথে অপরাধী ন্যায় মাথা নিচু করে ফেলল পরশ। তার কান্না দলা পাকিয়ে আসে, তবুও নিজেকে সামলাতে চাইছে। ছলছল চোখে দ্রুত ভাইয়ের হাতে খেয়ে নিল। সবকিছু পর্যবেক্ষণ করেও কিছুটি বলল না সানাম চৌধুরী। বোনকে খাইয়ে দিয়ে শুইয়ে দিল, মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখ বন্ধ কর বুড়ি, ঘুমানোর ট্রাই করো। আমি হাত বুলিয়ে দিচ্ছি, ভাই হাত বুলিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি ঠিক আছি ভাই, তুমি যাও, খেয়ে নাও, আমি এমনিতেই ঘুমিয়ে পড়বো এখন। বোনকে থামিয়ে দিল সানাম। পরশ আর কথা বাড়ালো না। মাথায় ভাইয়ের আদুরে ছোঁয়া অনুভব করতেই কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ল সে। সানাম চৌধুরী আরও কিছুক্ষণ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বোনকে, কত মায়া তার বোনের মুখে। হঠাৎ করে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বোনের কপালে আলতো চুমু খেয়ে তবেই রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। সাইমন রাত্রিপ্রিয়া খাবার সামনে নিয়ে টেবিলে অপেক্ষা করছিল সানাম চৌধুরীর। এরই মধ্যে সানাম চৌধুরী আসলো। তার খেতে ইচ্ছে করছে না আজ। সে না খেলে রাত্রি সাইমনও কেউ খাবে না, তাই বাধ্য হয়ে বসলো সানাম। খেতে খেতে টুকটাক কথা বলছে সাইমন, চুপচাপ শুনছে সানাম ও রাত্রি। মাঝে মধ্যে আর সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে, যা দেখে বিরক্ত সাইমন। এক পর্যায়ে অধৈর্য হয়ে বলল, কি রে শালা, আজ মুখে কুলুপ কেটেছিস নাকি? অসহ্যলা। তাকে থামিয়ে দিয়ে সানাম চৌধুরী গম্ভীর হয়ে শুধালো, আমি তোর শালা নই, না তুই আমার দুলা ভাই। তোর বোন যখন আছে, একটা চান্স আমার এখনো আছে, তুই শালা হলে হতেও পারিস। মন্ত্রী সানাম চৌধুরী জেনে শুনে তোর মতো একটা লুচুর হাতে তার বোনকে তুলে দেবে ভাবলি কি করে? এসব জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে সাইমন না। তুই মন্ত্রী হলেও তোকে কারাগারে বন্দি করার ক্ষমতা এই সাইমনের আছে, যা তোর মন্ত্রীগিরির মধ্যে প্রধানমন্ত্রীরও সে ক্ষমতা নাই। তুই তোর বোনকে আমার হাতে তুলে না দিলেও এতে আমার বিশেষ আপত্তি নেই। ভালোই ভালোই বলছি, শুনলে না? এরপর ধরে নিয়ে সোজা কাজে অফিসে ঢুকে যাব, ফিরে আসবো বাচ্চা কোলে নিয়ে। তখন রাজিন হয়ে কোথায় যাবা শুনি? ভাব নিয়ে বলল সাইমন। চোখ গরম করে তার দিকে তাকালো সানাম চৌধুরী। তৎক্ষণাৎ খাবার প্লেটে রাখা গাজরের টুকরো ছুঁড়ে মারল সাইমনের দিকে। সাইমন গায়ে পড়ার আগেই গ্যাস ধরে গাজরের টুকরো মুখে পুড়ে নিল। পুনরায় আবারও দাঁত কেলিয়ে বলল, শোন সানাম, তোকে আবার বলছি, আমার মতন ছেলে হাতছাড়া করিস না। দ্রুত তুলে নিয়ে দুলাভাই বানিয়ে দে। এতে অবশ্য আমি কিছু মনে করব না, কথা দিচ্ছি। তোর বোনকে রাজরানী করে রাখবো। তোকে আরো একটা কথা দিচ্ছি, প্রতি বছর নতুন নতুন মুখ থেকে মামা ডাক শোনাবো, গ্যারান্টি সহকারে বললাম। দরকার হলে লিখে রাখ, বোনের জন্য এমন ছেলে তুই আর পাবি না। আবার বলছি সাইমন চৌধুরী এই এক পিসি, তাকে হারালে কাঁদতে হবে আড়ালে। এর কথা শুনে বিষম খেল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী দ্রুত তার মুখের সামনে পানি ধরল। রাত্রি ঢক ঢক করে পানি পান করল। এই লোক দুটো ঠিক কোন ধাতু দিয়ে তৈরি জানা নেই তার। রাত্রি আর খেল না, এমনিতেই আজ তার খেতে ইচ্ছে করছিল না। শুধুমাত্র স্বামীর কাছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। আজ যে ভয়ঙ্কর সত্য শুনেছে, আপাতত সেই সব খবর নিজের কাছে গোপন রাখতে চাইছে। সময় এমনিতেই জানান দেবে। তাছাড়া সেও তো এখনও পুরোপুরি নিশ্চিন্ত না। তন্মধ্যে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। তেড়ে গেল সাইমনের দিকে, বলল, শালা দাঁড়া তুই,
আজ তোর কত ক্ষমতা দেখে নেব আমি। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? সাইমন উঠে দাঁড়ালো। তার খাওয়াও শেষ। হাত না ধুয়ে দ্রুত নিজের রুমের দিকে দৌড় দিল, যা দেখে সানাম চৌধুরী হেসে ফেলল। সাইমন নিজের রুমে গিয়ে হাত ধুয়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। উফ, যা নিয়ে বাঁচা গেল আজ। এমন বজ্জাত একটা শালা থাকলে তার বিয়ে করার সেই স্বপ্নই থাকবে, পূরণ হবে না কখনো। আজকে তার কথার মাঝে রসিকতা থাকলেও চাওয়ার মাঝে বিন্দুমাত্র মিথ্যে ছিল না। সে খুব আগে থেকেই মনে মনে ভীষণ পছন্দ করে পায়েলকে। সে খবর সরাসরি বললে কে কী রিয়াকশন নেবে জানা নেই তার। নিজেদের মধ্যে যদি এ নিয়ে বনিবনা না হয়, চাচা যদি তাকে সরাসরি রিজেক্ট করে, এরপর একসাথে থেকেও মনে চিরকাল একটা দাগ থেকেই যাবে। তাদের সুখী পরিবারে অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই ভয়ে নিজের একান্ত পছন্দের কথা কাউকে জানাতে পারছে না ছেলেটা। তার হাবভাব আর কেউ না বুঝলেও সানাম চৌধুরী ঠিকই ধরে ফেলেছে। যেহেতু সাইমন সরাসরি কিছু বলছে না, তাই সানাম বুঝেও সবসময় এই প্রসঙ্গ এড়িয়ে যায়। সাইমন ইনিয়ে বিনিয়ে কিছু বলেও ফান ভেবে উড়িয়ে দেয়, মানে এমন একটা ভাব করছে যাতে সে কিচ্ছুটি জানে না, বুঝতেও পারছে না। পায়েলের কথা মনে পড়তেই শোয়া থেকে উঠে বসল সাইমন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটেছে। তৎক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে কল করল পায়েলকে। ঢাকা থেকে সিলেট বহু পথ একটানা জার্নি করে সবাই ক্লান্ত। তারা পৌঁছে অল্প স্বল্প আড্ডা দিয়ে আজকের মতো খাওয়ার পাট চুকিয়ে দ্রুত যে যার নির্দিষ্ট রুমে শুয়েছে। পায়েল, তানহা, সেফা, সেতু এক রুমেই শুয়েছে। তারা নিজেদের মতো শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় সাইমনের কল পেয়ে কপালে ভাঁজ পড়ল পায়েলের। কেননা সচরাচর তাকে কল করে না সাইমন ভাই। হয়তো জরুরি ভেবে দ্রুত ফোন রিসিভ করে পায়েল উদ্বিগ্ন কণ্ঠে বলল, সাইমন ভাই, আমায় কল করলেন যে, কিছু বলবেন? কোনো প্রয়োজন? মেয়েটার উদ্বিগ্নতা জল ঢেলে সাইমন স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ পায়রা, তোকেই আমার প্রয়োজন। নিজের বিয়ের বয়সে অন্যের বিয়ে খেতে গেছিস তুই, তো লজ্জা করছে না পায়রা? আমার কিন্তু বেশ লজ্জা লাগছে। এই পায়রা, কাজে পিছু চলে আয়, আমরাও বিয়েটা সেরে ফেলি। বিস্মিত হতবাক পায়েল। সে ভেবেছে কত জানি ইম্পর্টেন্ট কথা বলার জন্য সাইমন ভাই কল করেছে তাকে। এই কথা শুনে পুরোই হতাশ। তৎক্ষণাৎ মৃদু রাগ দেখিয়ে বলল, আপনি এত রাতে কল দিয়ে আমার সাথে ইয়ার্কি করছেন সাইমন ভাই? এগুলো কোন ধরনের ফাজলামো সাইমন ভাই? ভাবলাম কত জানি একটা সিরিয়াস কথা বলবেন আপনি। মেজাজটাই বিগড়ে গেল সাইমনের। বিয়ের মতো ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলল সে। এটা কি সিরিয়াস কথা নয়? আর মেয়েটা কিনা বলছে সে ইয়ার্কি, আনসিরিয়াস কথা বলছে। মজা করতে করতে লাইফটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তার সিরিয়াস কথাও সবাই মজা হিসেবে ধরে নেয়। এমন হলে তো তাকে সারা জীবন কুমার্য পালন করতে হবে। এ জীবনে আর বিয়ে করে বাবা ডাক শোনা হবে না। আফসোস হলো তার। ইডিয়ট মেয়ে একটা। কত আশা নিয়ে প্রণয়ের আলাপ করতে গেল মেয়েটার সাথে, আর সে কিনা ভাই ভাই করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। একরাশ চাপা ক্রোধ নিয়ে তৎক্ষণাৎ সাইমন দাঁতে দাঁত চিবিয়ে শুধালো, আমার ভুল হয়েছে বোন, ক্ষমা কর। বলেই কল কেটে দিল। গাধা একটা, মুডটাই নষ্ট করে দিল তার। পর মুহূর্তে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো সাইমন। পায়েলও এই আত পাগলা লোকটার কথা নিয়ে ঘাটাঘাটি করল না, ভাবল না কিচ্ছুটি। ফোন বালিশের পাশে রেখে পুনরায় বোনদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে সব কিছু গোছগাছ করে মাত্রই রুমে প্রবেশ করল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী আগেই এসেছে। রুমে এসে বিছানা ঠিকঠাক করে হাতে ল্যাপটপ নিয়ে বসেছে। রাত্রিপ্রিয়া এসেও চুপচাপ বসলো তার পাশে। সানাম চৌধুরী খেয়াল করল আজ আসার পর থেকে কেমন অন্যমনস্ক লাগছে তার মনোহরিণীকে। সানাম চৌধুরী চটজলদি হাতের ল্যাপটপটা পাশের টি টেবিলে রাখলো। পর মুহূর্তে বউকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বউ? কি হয়েছে তোমার? থতমত খেয়ে গেল রাত্রিপ্রিয়া। কিছু একটা ভেবে চুপ করেই রইল, যা দেখে পুনরায় আবারও বলল সানাম চৌধুরী, কি হলো জান, বলো আমায়, কি ভাবছো তুমি? নেতা সাহেব, আমি আপনাকে মিথ্যেও বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না। প্লিজ আপনি এই বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না। সময় হলে আমি নিজ ইচ্ছেতেই বলবো আপনাকে। বউয়ের ঠান্ডা স্বরের কথা শুনে এ বিষয়ে একটাও প্রশ্ন করল না সানাম চৌধুরী। তৎক্ষণাৎ শুয়ে পড়ল দুজনে। বউকে বুকের সাথে আগলে নিয়ে আশ্বাস দিয়ে বলল, তোমার এত চিন্তা কিসের মনোহরিণী? চিন্তা করার জন্য তোমার নেতা সাহেব আছে না? ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি জান। রাত্রিপ্রিয়া আর কথা বাড়ালো না।
আলতো হেসে আরও একটু চেপে বসল। প্রিয় পুরুষের উষ্ণ বুকে কেটে গেল 2টো দিন। আজ রাত্রি প্রিয়া, সানাম চৌধুরী, সাইমন ও পরশ ফুপির বাড়িতে যাবে। খুব ভোরেই উঠেছে তারা। অনেকটা পথ জার্নি করে যেতে হবে। বিয়ে অনুষ্ঠানে দেরি হলে চলবেই না। ফুপি একদম মন খারাপ করবে। তাই খুব সকালেই রওনা দেবে বলে জানিয়েছে সানাম চৌধুরী। এসব নিয়ে পরশের কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না তেমন। কেউ ডাকলে বা কাছে এলেও সেরকম কথা বলে না। কেমন ঘরকুনো হয়ে গিয়েছে চঞ্চল মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা উপচে পড়ছে। রাত জেগে বিষাদের সাথে মস্ত বড় ভাব জমায় সে। টেনশনে ঘুম হয় না বহু রাত। হসপিটালে কিছু কাজ ছিল তার, কিন্তু ভাই তাকে বাহিরে বের হতে কড়াভাবে নিষেধ করেছে। অগত্যা কোথাও যাওয়া হলো না। আজ 7 সকালে ঘুম থেকে উঠেছে সে। মুঠোফোন হাতে নিয়ে কল করেছে বারংবার পরিচিত এক নাম্বারে। মাই লাভ নামে সেভ করা হয়েছে নামখানা। কিন্তু মানুষটা তার ফোন তুলছে না, যোগাযোগ করছে না। সে কত শত কল করেছে, ওপাশের মানুষটি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে সেসব। কয়েকটা দিন দেখা হয় না প্রিয় মুখ। বাহিরে বের হলেও বোধহয় খোঁজ নিয়ে একবার দেখা যেত পরিচিত মুখটা। এলোমেলো অগোছালো অবস্থায় বারান্দায় দাঁড়িয়েছে পরশ। একের পর এক কল করছে মুশফিককে। সে জানে কল রিসিভ হবে না, তবুও দিচ্ছে। এখন ফোন বন্ধ বলছে। হয়তো বিরক্ত হতে হতে অফ করে দিয়েছে সিম। দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখে হাসল পরশ। পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, ও আকাশ, তুমি বলতে পারো কি আমাদের প্রিয় মানুষগুলো সব সময় প্রচণ্ড প্রকৃতির হয় কেন? আমারই কেন সব সময় বেছে বেছে ভুল মানুষকেই ভালোবাসি? অযোগ্য মানুষকে যদি তুমি উজাড় করে সবকিছু বিলিয়ে দাও, সে তো তোমার সরলতা নিয়ে খেলবেই। এ আর নতুন কি? হঠাৎ করে পেছন থেকে রাত্রিপ্রিয়ার কণ্ঠস্বর শুনে হস্তচকিত হলো পরশ। তার মুখপানে একবার তাকিয়ে দৃষ্টি নত করল, প্রত্যুত্তর করল না। যা দেখে রাত্রিপ্রিয়া মৃদু হেসে বলল, তোকে ডাকতে এসেছিলাম। রেডি হয়ে নিচে আয় জলদি, তোর ভাই ডাকছে, আমরা এক্ষুনি বেরোবো। আসছে। ছোট্ট করে জবাব দিয়ে রুমে প্রবেশ করল পরশ। রাত্রিপ্রিয়াও আর দাঁড়ালো না সেখানে। রঙিন আলোকসজ্জায় সজ্জিত বিয়ে বাড়ি, চারপাশে কোলাহল, লোক সমাগম, আনাচে কানাচে আনন্দের ছড়াছড়ি। হবেই তো। জেলা সচিব মনিরুল ইসলামের বড় কন্যার বিয়ে। বিশাল আয়োজন করেছে সে। কনেপক্ষ হিসেবে বড়সড় কর্মকর্তারা এসেছে। বরপক্ষ এখনও আসেনি। বেলা 11টা। সবাইকে নিয়ে মাত্রই ফুপির বাড়িতে পৌঁছেছে সানাম চৌধুরী। ওদের দেখে গেটের কাছে পরিচিতরা সবাই এগিয়ে আসলো। ননাসরা এসে জড়িয়ে ধরল ভাবিকে। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল ওরা। লোকজন জড়ো হয়েছে মন্ত্রী সানাম চৌধুরী ও তার অর্ধাঙ্গিনীকে সরাসরি দেখার জন্য। সবার ভিতরে কৌতূহল। কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, কেউ একসাথে একটা সেলফি উঠাতে চাইছে। এদিকটা পুলিশ ও স্পেশাল সিকিউরিটি গার্ডরা সামলাচ্ছে। ভিড় ঠেলেই ভিতরে প্রবেশ করল সবাই। সানজিদা খানম রাত্রিপ্রিয়ার একমাত্র খালা, আবার ফুপু শাশুড়ি। আজ এসেছে সে ফুপু শাশুড়ির পরিচয়ে। এই নতুন পরিচয়ে আজ এটাই এই বাড়িতে প্রথম যাত্রা রাত্রিপ্রিয়ার। যদিও ছোটবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে, কিন্তু এখন থেকে নতুন পরিচয়ে পরিচিত হতে হবে। এটা তানিয়া চৌধুরীর আদেশ। সানজিদা খানমও সেভাবে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। হরেক রকমের নাস্তা দিচ্ছেন সামনে। পারলে তাকে মাথায় তুলে নিতেন। গেস্টরুমের সোফায় বসেছে ওরা। ওদের পাশে পায়েল, পরশ, তানহা, সেতু, তানিয়া চৌধুরী সহ পরিচিতরা আরও কয়েকজন। ফুপু শাশুড়িকে এত ছোটাছুটি করতে দেখে রাত্রি ভদ্রতার সূচক হেসে বলল, আপনি বসুন আন্টি, আমরা তো আর চলে যাচ্ছি না এখন। ও মা, তা হয় নাকি বৌমা? তুমি আমাদের বাড়িতে এই প্রথম এসেছো, তোমার একটা সম্মান আছে না? কত ঝামেলার মধ্যে আসলে, সেভাবে কিছুই করতে পারিনি মা। বললাম কয়েকদিন আগে আসো, আসলে না। মন খারাপ করে বলল সানজিদা খানম। আবারও নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ল। একের পর এক নাস্তার বাটি রাত্রিকে এগিয়ে দিয়ে দিয়ে বলল, বৌমা এটা খাও, বৌমা ওটা খেয়ে দেখো, আমি নিজে হাতে বানিয়েছি, বলো তো টেস্ট কেমন? ওপাশের সোফায় সানাম চৌধুরী যে দুটো প্রাণী বসে রয়েছে তা যেন কেউ দেখছে না। যা দেখে সানাম চৌধুরীর গাল ফুলিয়ে ফুপির নিকট অভিযোগ করে বলল, বৌমাকে পেয়ে আমাদের তো পাত্তাই দিচ্ছ না ছোট ফুপি। আমাদের সাথে এমন আচরণ করছো, মনে হচ্ছে আমরা দুই ভাই নিমন্ত্রণ ছাড়াই তোমাদের বাড়িতে দাওয়াত খেতে ঢুকে পড়েছি। তোমার আদর ভাগ হবে জানলে এখানে বউ নিয়ে আসতাম না। ভাইয়ের সাথে দুঃখী দুঃখী মুখ করে তাল মেলালো সাইমন। বলল,
হ্যাঁ তাই তো ফুপি, আমাদের মতন অসহায় দুইটা পুরুষকে এভাবে অবহেলা না করলেও পারতে। সব আদর যত্ন রাত্রিকে না করে আমাদেরকে একটু আদর টদর করো, গরিব মিসকিনদের দিকেও একটু তাকাও। ফুপি তৎক্ষণাৎ গম্ভীর হওয়ার ভান করে বলল, তোরা কি বৌমাকে হিংসা করছিস? সানাম, সাইমন, তোরা চাইছিস আমি বৌমাকে অযত্নে অবহেলায় বসিয়ে রাখি? দেখলি বৌমা, তোমার স্বামী জেলাস, ওরা তোমায় হিংসা করছে। ফুপি তাদের এভাবে ফাঁসাচ্ছে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। ফেসে গিয়ে আমতা করছে সানাম মাথা চুলকাতে চুলকাতে বলল, তা কখন বললাম? সানাম চৌধুরীর কার্যে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল, হাসল রাত্রিপ্রিয়।